শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। 5 দিনে ব্যক্তি, প্রতিষ্ঠান, রাষ্ট্রের প্রাপ্তিযোগ ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে ভাগশেষে থাকলো কি, জানাতেই আমাদের আয়োজন ভাগশেষ। সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। গত 3 বছরের ব্যবধানে দেশে দারিদ্র্যের হার 19% থেকে বেড়ে দাঁড়িয়েছে 28%। অন্যদিকে অতি দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে 9.35%। এ নিয়ে যদি আরও একটু বিস্তারিত আমরা দেখতে চাই, তাহলে দারিদ্র্যের হার, যেটি বিবিএস 2022 যেই জরিপটি করেছিল, সেখানে দারিদ্র্যের হার ছিল 18.7%। আর সেখানে পিপিআরসি 2025-এ অতি দারিদ্র্যের হার সেখানে পেয়েছে 5.6%। এবং একই রকমভাবে বিবিএস দারিদ্র্যের শুরুতে যেটি 18.7% সেটি ছিল অতি দারিদ্র্যের, আর 2022 সালে যেটি অতি দারিদ্র্যের হার পেয়েছে সেটি হচ্ছে 27.93। একইভাবে পিপিআরসি 2025 সালে 9.35% দারিদ্র্যের হার পেয়েছে। আমরা যদি পরের গ্রাফিক্সটা যদি দেখি, তাহলে দেখব যে পরিবারে মাসিক ব্যয় বাড়লেও আসলে আয় বাড়েনি এবং 18% পরিবার দারিদ্র্য সীমার নিচে নেমে যাওয়ায় ঝুঁকিতে রয়েছেন। একই সাথে শহরের একটি পরিবারের গড়ে যেখানে আগে মাসিক আয় ছিল 40,000 টাকা, এখন সেখানে 44,000 টাকা। আর 2022 সালে শহরের একটি পরিবারের মাসিক গড় আয় ছিল 45,578 টাকা, অর্থাৎ এটিও কিন্তু কমেছে। এবং গ্রামের একটি পরিবারের গড় আয় ছিল যেখানে 29,205 টাকা, আর খরচ ছিল 27,162 টাকা। একই রকমভাবে 2022 সালে গ্রামের পরিবারের গড় আয় ছিল 26,163 টাকা। আর জাতীয়ভাবে একটি পরিবারের মাসে গড় আয় 32,685 টাকা হলেও খরচ বেড়ে দাঁড়িয়েছে 32,615 টাকা। রপ্তানি পণ্যে 25 বছর ধরে বৈচিত্র্যকরণের যে উদ্যোগ সফল হয়নি বাংলাদেশের, তার অন্যতম কারণ হচ্ছে তৈরি পোশাক খাতের উপর ভর করে দেশের রপ্তানি আয় বাড়লেও এর সঙ্গে গভীর হয়েছে অর্থনীতির ঝুঁকি। পাশাপাশি এর নির্ভরতা হয়ে উঠেছে ভূরাজনৈতিক চাপের অনুষঙ্গ। আমরা একটু যদি এ নিয়ে বিস্তারিত বলতে চাই যে বার্ষিক গড় রপ্তানি কোটি মানে ডলারে, সেখানে দেখতে পাবো যে তৈরি পোশাক খাতে 2000 থেকে 2005 সাল পর্যন্ত 502 কোটি ডলারের ওপরে আমরা রপ্তানি করেছে বাংলাদেশ, এবং 2018 থেকে 23 সালে সেটা 3,662-র ওপরে। একই সাথে চামড়া ও জুতার পণ্যে 2000 থেকে 2005 সাল পর্যন্ত 24 কোটি ডলারের ওপরে, এবং 2018 থেকে 23-এ সেটা বেড়ে দাঁড়িয়েছে 49 এর ওপরে। আর প্রকৌশল খাতে 2 কোটি ওপরে, আর 2018 থেকে 2023 সালের মধ্যে সেটি হচ্ছে 50 কোটি ডলারের ওপরে। একই সাথে হিমায়িত যে খাদ্য, সেটিরও কিন্তু আমরা রপ্তানি বেড়েছে, কিন্তু খুব একটা আশাব্যঞ্জক নয়। যেটি 2000 থেকে 2005 সাল পর্যন্ত ছিল 34-এর ওপরে, সেটি 2018 থেকে 23-এ মাত্র 47-এর উপরে। তবে কৃষি পণ্যে কিন্তু উল্লেখযোগ্য রপ্তানি বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি 2000 থেকে 2005 সাল পর্যন্ত যেখানে 3 কোটি ডলারের উপরে কৃষি পণ্য রপ্তানি হয়েছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে 2018 থেকে 2023 সালের মধ্যে সেটি বেড়ে দাঁড়িয়েছে 48.2 কোটি ডলারে। অর্থাৎ কৃষি পণ্যে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণে রপ্তানি বেড়েছে। আমরা যদি একটু শতাংশের হারে দেখতে পাই, তাহলে পুরো বছরের কিংবা 2000 থেকে 2005 এই 5 বছরে যেই শতাংশে আমরা দেখতে পাবো যে রপ্তানি পণ্য অধিকাংশই দখল করে রেখেছিল কিন্তু তৈরি পোশাক, যেটি এখনও দখল করে রয়েছে, সেটি হচ্ছে 75%। একই রকমভাবে 2018 থেকে 2023-এর মধ্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে 83%। চামড়াজাত ও জুতা পণ্যে যেখানে 2000 থেকে 2005 পর্যন্ত 3% উপরে ছিল, সেটি কমে গেছে। সেটি এখন 2018 থেকে 2023-এ আমরা দেখতে পাচ্ছি মাত্র 1% একটু উপরে। তারপরে প্রকৌশল পণ্য একই রকম, এটি আবার একটু বেড়েছে, যেটি ছিল মাত্র 0.3%, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1.2%। হিমায়িত খাদ্য পণ্যে সেটি 2000 থেকে 2005-এ যেভাবে ছিল 2018 থেকে 2023-এ কিন্তু আরও কমেছে, এবং সেখানে প্রায় 4%-এর উপরে কমে গেছে। কৃষি পণ্যে আমরা আগেও বলেছিলাম যে কৃষি পণ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে, যেটা ছিল মাত্র 2000 থেকে 2005 পর্যন্ত 0.5%, সেটি কিন্তু 2018 থেকে 2023-এর মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 1.1%। অর্থাৎ উল্লেখযোগ্য হারে এই কৃষি পণ্যে আমরা দেখতে পেয়েছি যে রপ্তানি বেড়েছে।
বিশ্ববাজারে 2024 থেকে 2025 অর্থ বছরে বাংলাদেশের পণ্য রপ্তানির মোট অর্থমূল্য ছিল $48.28 বিলিয়ন, যার 81.49% তৈরি পোশাক। রপ্তানিতে এই একটি খাতের উপর নির্ভরশীলতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে বাংলাদেশের জন্য বড় ঝুঁকির কারণ হিসেবে দেখছে জাতিসংঘ। এই যে এলডিসি থেকে যে আমাদের উত্তরণের যে কয়েকটি ধাপ আমরা দেখেছি পর্যায়ক্রমে, সেটি নিয়ে যদি একটু বলি তাহলে 1975 সালে প্রথম বাংলাদেশে এলডিসি তালিকায় যুক্ত হয়। এরপর 2018 সালে জাতিসংঘের ত্রিবার্ষিক মানদণ্ডে তিনটিতেই উত্তরণ ঘটে। 2021-এও ত্রিবার্ষিক মানদণ্ডে তিনটিতে উত্তরণ হয়। 2021 সালের এলডিসি থেকে 2024 সালে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করা হয় এবং একই সাথে 2024 সালে করোনার কারণে এলডিসি উত্তরণে আমরা 2 বছর পিছিয়ে পড়ি এবং 2026-এর নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের চূড়ান্ত সাল নির্ধারণ করা হয়েছে। ডিজিটাল ব্যাংক স্থাপনে আগ্রহী বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী উপযুক্ত প্রস্তাবের ভিত্তিতেই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। এনে যদি আরও একটু বিস্তারিত আমরা গ্রাফিক্সে যদি আমরা যদি দর্শক আপনাদেরকে আরও যদি বিস্তারিত একটু বলি যে আমরা এনবিআর নিয়ে একটু বলতে চাই যে আমরা ডিজিটাল যেটি আমরা নিয়ে প্রথমে কথা বলছিলাম সেটি হচ্ছে যে নীতিমালায় যে বড় পরিবর্তন, সেটি 3 বছর ব্যবসা না থাকলে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স নয়। একই সাথে ব্যবসায়ের অবিবাহিত পূর্ববর্তী 3 বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণ নেওয়া হবে বিবেচনায়। ব্যাংক কিংবা এনবিএফআই ডিজিটাল ব্যাংকের উদ্যোক্তাদের আবেদন নয়। একই সাথে অপারেশন ও সাইবার নিরাপত্তা যুক্ত হয়েছে নতুন বিধানে এবং পরিশোধিত মূলধনও 125 কোটি টাকা হতে বাড়িয়ে 300 কোটি টাকা করা হয়েছে। এই যে ডিজিটাল ব্যাংকের জন্য যে নীতিমালার বড় ধরনের পরিবর্তন, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। আন্দোলনে যুক্ত থাকা অভিযোগে আয়কর ও কাস্টমস ক্যাডারের 4 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বিভিন্ন পর্যায়ের 36 কর্মকর্তাকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। বদলি হয়েছেন 2 ক্যাডারের 663 জন কর্মকর্তা। দুদকের অভিযোগ আনা হয়েছে 16 জন কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে আসলে এনবিআর কর্মকর্তাদের মধ্যে একটি উদ্বেগ দেখা যাচ্ছে এবং সেটি হচ্ছে এর কিন্তু প্রভাবও আমরা দেখতে পাচ্ছি যে আয়কর ও কাস্টমস ক্যাডারে 4 শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক যে অবসরে পাঠানো হয়েছে, তার জন্য বিদায়ী অর্থ বছরে আমরা দেখতে পেয়েছি প্রায় 92,000 কোটি টাকার বড় কিন্তু রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। সেই সাথে চলতি বছরের প্রথম মাসেই ঘাটতি 3,000 কোটি টাকা এবং 2025-26 অর্থ বছরের যেটি আমরা বলছিলাম যে চলতি অর্থ বছরের যে প্রথম মাসে যে 3,000 কোটি টাকার ঘাটতি, সেটি কিন্তু 2025-26 অর্থ বছরের জুলাই 2,862 কোটি টাকার রাজস্বের ঘাটতি ইতিমধ্যে দেখা দিয়েছে। এবারে মুদ্রাবাজারের খবর জানাবো। আন্তঃব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ডলার কেনার প্রভাব পড়েছে মুদ্রাবাজারে। এদিকে ধরাছোঁয়ার বাইরে খুচরা মানি এক্সচেঞ্জ মার্কেট। আমরা যদি একটু অন্যান্য দেশের যে মুদ্রা আছে তার সঙ্গে যদি একটু তুলনা করি যে বাংলাদেশের মুদ্রা কীভাবে বিক্রি হচ্ছে, ক্রয় হচ্ছে কত টাকায়। মার্কিন ডলার যেখানে ক্রয় হচ্ছে 121 টাকা 75 পয়সায়, বিক্রি হচ্ছে 121 টাকা 86 পয়সায়। আর ইউরো ক্রয় হচ্ছে 141 টাকা 68 পয়সায়, বিক্রি হচ্ছে 141 টাকা 85 পয়সায়। পাউন্ড ক্রয় হচ্ছে 164 টাকা 33 পয়সায়, বিক্রি হচ্ছে 164 টাকা 49 পয়সায়। একই সাথে রুপির এবং ইউয়ানের যেই ক্রয় এবং বিক্রয় মূল্য সেটিও আমরা দেখতে পেলাম। এবং আরও যদি আমরা মুদ্রার বিনিময় হারটা যদি আপনাদেরকে দর্শক বলি, অস্ট্রেলিয়ান ডলার 79 টাকায় এবং 19 পয়সায় ক্রয় হচ্ছে, বিক্রি হচ্ছে 31 পয়সায়। সিঙ্গাপুরি ডলার 94 টাকা 66 পয়সায় ক্রয়, বিক্রয় 78 পয়সায়। কানাডিয়ান ডলার 88 টাকা 27 পয়সায় ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য 88 টাকা 37 পয়সা। ইয়েন যেটা 82 পয়সায় ক্রয় হচ্ছে, বিক্রি হচ্ছে 83 পয়সায়। আর শ্রীলঙ্কান রুপির ক্রয় মূল্য 2 টাকা 48 পয়সা আর বিক্রি মূল্য 2 টাকা 49 পয়সায়। এবার জানাবো পুঁজিবাজারের খবর। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসইএক্স সূচক কমেছে 74 পয়েন্ট। লেনদেন হয়েছে 1,132 কোটি
লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 106 কোটি টাকা বেশি। আমরা যদি ইন্ডেক্সটা আরেকটু যদি দেখি তাহলে দেখতে পাবো যে সেখানে 5,517 পয়েন্ট ছিল ডিএসএক্স এর সূচক এবং পয়েন্ট বেড়েছে হচ্ছে 74 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 1,132 কোটি 31 লাখ টাকা, যা বেড়েছে আগের তুলনায় 106 কোটি টাকা। আর দর পরিবর্তনের বিষয়টা যদি আমরা দেখি তাহলে পরিবর্তন বেড়েছে হচ্ছে 281টি, কমেছে 86টি, আর অপরিবর্তিত রয়েছে 31টি। আমরা যদি একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের বিষয়টা যদি আপনাদের সামনে দর্শক তুলে ধরি তাহলে সেখানে দেখব CASPI সূচক বেড়েছে 1 পয়েন্ট, আর লেনদেন হয়েছে 153 কোটি 71 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 1 কোটি 69 লাখ টাকা বেশি। এবং আমরা দেখতে পেয়েছি যে দর পরিবর্তনের যেই কোম্পানিগুলো ছিল সেটার 145টি কোম্পানির দর বেড়েছে, 67টি কমেছে, আর 27টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। সমুদ্র জেলেদের জালে ধরা দিচ্ছে না রূপালী ইলিশ, একই সঙ্গে সাগরে আবারও সৃষ্ট লঘুচাপের প্রভাবে অধিকাংশ মাছ ধরা ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে। এতে সরবরাহ কমে বেড়েছে মাছের দামও, তবে আর্থিক লোকসানে পড়েছে মৎস্য বাণিজ্যের সাথে জড়িত সবাই। দুর্যোগের কারণে বন্দরের সবশেষ পরিস্থিতি জানাতে মৎস্য বন্দর আলিপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জসিম পারভেজ। সাগরে মাছের সরবরাহ কম কেন, আর এ নিয়ে আসলে কি ধরনের প্রভাব এই মৎস্য বন্দরে পড়ছে? গালিব, বঙ্গোপসাগর হচ্ছে সামুদ্রিক মাছের ভান্ডার, কিন্তু সেই ভান্ডারেই মাছের সংকট দেখা দিয়েছে, এমনটি নিশ্চিত করেছে বঙ্গোপসাগরে শিকাররত যত জেলে রয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে বঙ্গোপসাগরে মাছের উপস্থিতি কম থাকায় তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ সহ সামুদ্রিক মাছ ধরা দিচ্ছে না। আর বিশেষজ্ঞরা বলছেন যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবং নির্বিচারে মাছ আহরণ হওয়ার কারণেই কিন্তু মাছের সংখ্যাটা কমেছে। এবং কেউ কেউ বলছেন যে বঙ্গোপসাগরে, গভীর বঙ্গোপসাগর যে ইলিশ সহ অন্যান্য মাছের যে আবাস স্থল বা আশ্রয়স্থল সেটি কিন্তু নষ্ট হওয়ার কারণেই ইলিশের সংখ্যাটা কমছে, এমনটি তারা দাবি করছে। তবে এখন যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশ ও সমুদ্র সীমায় একটি সুস্পষ্ট লঘু চাপ সৃষ্টি হয়েছে, সে কারণেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে। এবং এই জন্যই কিন্তু সকল মাছ ধরা ট্রলার আপনি দেখতে পাচ্ছেন নিরাপদ আশ্রয়ের জন্য মৎস্যবন্দর আলিপুর মহিপুরে তারা আশ্রয়ে রয়েছে। তারা বলছে যে বঙ্গোপসাগরে যেহেতু মাছের সংখ্যা কম, জীবন ও সম্পদের ঝুঁকি না নিয়ে তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছেন। তবে যে সকল জেলেরা যতটুকু মাছ শিকার করেছেন সে সকল মাছ নিয়ে এখানে এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরে বেচা বিক্রি করেছেন, যৎসামান্য বেচা বিক্রি হয়েছে। এতে এখানে জ্বালানি এবং মুদি মনোহারি বাজার শেষে বিভিন্ন জায়গায় তাদের যেটুকু বিক্রি হয়েছে সে টাকা ভাগ বন্টন করে ভাগ শেষে তাদের পকেটে শূন্য কোঠায় দাঁড়িয়েছে, এমনটি জানিয়েছে আমাদের এখানকার ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ীরা। তবে তাদের প্রত্যাশা দুর্যোগ কেটে গেলে সমুদ্রে মাছের দেখা মিলবে এবং তাদের যে এখন যে লোকসান, শত কোটি টাকা লোকসান, সেই ঘানি কিছুটা কমাতে পারবে, এমনটি প্রত্যাশা তাদের। গালিব, যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। ভারত থেকে বাংলাদেশে চাল আমদানিতে প্রভাব পড়েছে যশোরের বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিতে কমেছে 1 থেকে 2 টাকা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, ভারত থেকে চাল আমদানিতে আসলে কি ধরনের প্রভাব পড়ছে এবং এ নিয়ে ক্রেতারা কি বলছেন? থেকে 2টি চালানে 525 মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে এবং এই চাল আসার পরে কিন্তু যশোরের যে বাজার রয়েছে সেই বাজারে কিছুটা প্রভাব পড়েছে। চালের দাম প্রতি কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে। বিশেষ করে মিনিকেট চাল আজকের বাজারে বিক্রি হচ্ছে 64 টাকা থেকে 74 টাকা পর্যন্ত, যেটি এক সপ্তাহ আগে ছিল 66 থেকে 75 টাকা। পাইজাম যে চালটি রয়েছে সেটি 58 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, যেটি এক সপ্তাহ আগে ছিল 60 থেকে 62 টাকা। আঠাশ চাল বিক্রি হচ্ছে 58 টাকা থেকে
থেকে 60 টাকা, এটি এক সপ্তাহ আগে ছিল 60 থেকে 62 টাকা। আর কাজুলাতা চাল বিক্রি হচ্ছে 60 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 62 টাকা। বাসমতি চালও দামও কমেছে, বাসমতি চাল বিক্রি হচ্ছে 85 টাকা থেকে 88 টাকা, যেটি এক সপ্তাহ আগে ছিল 86 টাকা থেকে 90 টাকা পর্যন্ত। শুধু মোটা চালের দামটি স্থিতিশীল রয়েছে, সেটি 50 টাকা থেকে 52 টাকা বিক্রি হচ্ছে। যারা ক্রেতা রয়েছে তারা বলছেন যে ভারত থেকে যে চাল আসার ঘোষণায় কিছু পরিমাণ চাল আসছে, 525 মেট্রিক টন চাল আসার পরেই কিন্তু বাজারে প্রভাব পড়েছে, চালের দাম কমেছে। তাহলে যে ব্যবসায়িক সিন্ডিকেটের কারণে কি এই চাউলের বাজার কি নিয়ন্ত্রণে ছিল, এমন কিন্তু প্রশ্ন করেছে অনেক যারা ভোক্তা রয়েছেন তারা। তবে যারা সাধারণ ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে ওঠানামা করে চালের উৎপাদনের উপর, বাজারে যদি চাউলের সরবরাহ বেশি থাকে তাহলে দাম কম থাকে, এবং সরবরাহ যদি কম থাকে সেক্ষেত্রে দাম বৃদ্ধি পেয়ে যায়। তবে ভিন্ন কথা বলেছেন যারা একদম খুচরা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে, যে বিশেষ করে মিল বালি সিন্ডিকেটের কারণে এই চাউলের দামটি ওঠানামা করে থাকে। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ গালিব। ভারত থেকে বাংলাদেশে চাল আমদানির প্রভাবের কথা জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। নগাঁয় ইরি বড় ভরা মৌসুমেও ধানের চড়া দামে বিক্রি হচ্ছে চাল। আমদানির পরও বাজার দরে কোনো প্রভাব পড়েনি। আমদানিকৃত চাল বিক্রি হচ্ছে 75 টাকা কেজি দরে, ফলে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। এ বিষয় নিয়ে আরও বিস্তারিত জানাতে নওগাঁর পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, চাল আমদানির পরেও আসলে চালের দাম কেন কমছে না, এনে বিক্রেতারা কেন কি বলছেন? গালিব, আপনাকে জানিয়ে রাখি যে গত 2 মাসে কয়েক দফায় অন্তত 15 টাকা কেজিতে সব ধরনের চালের দাম বেড়েছে, কিন্তু এই চালের দাম বাড়ার পর এখন বলা যায় যে বাড়তি দামে এই চাল বিক্রি হচ্ছে। নওগাঁর যেসব স্থানীয় চালগুলো রয়েছে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে কাটারি 75 থেকে 80 টাকা কেজি, জিরা চাল চালও প্রায় একই দামে বিক্রি হচ্ছে। তবে খাটো জিরা চালের দাম একটু কম, বলা যায় যে 68 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং স্বর্ণা 5 মোটা জাতের চাল বিক্রি হচ্ছে 55 থেকে 58 টাকা কেজি দরে। তবে আমদানিকৃত যেসব চাল এই খুচরা বাজার রয়েছে, নওগাঁ পৌর খুচরা বাজার, তা বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। আর এই 75 টাকা কেজি বিক্রি হওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন যেহেতু আমদানি শুল্ক বেশি, যার কারণে আসলে এই আমদানি করা চালের খরচ বেশি পড়ছে, যার কারণে এই আমদানি করা চালের দাম তারা বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। যদি আমদানি শুল্ক কম হয় সেক্ষেত্রে আমদানিকৃত চালের দাম কিছুটা কমবে, কিন্তু আসলে সেই লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। যদি আগামীতে আরো চাল আমদানি করা হয় এবং আমদানি শুল্ক যদি কম করা হয় তাহলে চালের দাম কিছুটা কমবে এবং চালের বাজারে এর প্রভাব পড়বে, যার কারণে বলা যায় যে আমদানি শুল্ক বেশি হওয়ার কারণে আমদানিকৃত চাল বাড়তি দামে এই খুচরা বাজারে বিক্রি হচ্ছে। এবং আগামীতে পরামর্শ দেওয়া হচ্ছে যে বেশি পরিমাণ চাল আমদানি করা হোক এবং শুল্কটা কিছুটা কম করা হোক। আর যেহেতু এই আমদানি করা চালের কারণে চালের বাজারে কোনো প্রভাব পড়ে, তবে চালের বাজার স্থিতিশীল হয়েছে। তবে ধানের দাম কমলেও চালের দাম কমার কোনো প্রভাব আসলে এখনো লক্ষ্য করা যাচ্ছে না। আর এই খুচরা বাজারে চাল বেচা কেনা অনেকটাই কমে গেছে, আগামীতে আরো কিছুটা কমবে বলে জানিয়েছেন এখানকার ব্যবসায়ী। তো এই ছিল আমার কাছে চালের দর দাম নিয়ে সবশেষ। ভরা মৌসুমেও কমছে না চালের দাম, এমনকি আমদানি করেও কমানো যাচ্ছে না। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নওগাঁ থেকে আব্বাস আলী। এর মধ্যে দিয়ে শেষ করতে হচ্ছে আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।